আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমআইএসটি 23-24-এ আসা ফিজিক্স কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগে আমরা এই বছরেরই হায়ার ম্যাথের কোশ্চেন সলভ ক্লাসটা নিয়েছি, তোমরা চাইলে সেই ক্লাসটা দেখে আসতে পারো। আর আগেই বলেছি যে ফিজিক্সে কিন্তু 70 মার্কের পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ এখান থেকে 14টা কোশ্চেন আসে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 5 করে। আচ্ছা, তো চলো আজকের প্রথম কোশ্চেনটা সলভ করি। দেখতেই পাচ্ছ এই কোশ্চেনে আমাদের বলা হচ্ছে যে বৃত্তের পরিধিতে M1, M2, M3 এবং M4 প্রত্যেকটা ভরের মান কিন্তু সমান এবং এদের মান হচ্ছে 1 কেজি। তো এত ভর রাখা আছে বৃত্তের, এই যে এই প্রান্তগুলোতে আমাদের 1 কেজি ভর রাখা আছে, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 1 মিটার। তাহলে বৃত্তের যে কেন্দ্র অর্থাৎ ও, এই বিন্দুতে মহাকর্ষীয় বিভবের মানটা জানতে চেয়েছে। তো মহাকর্ষীয় বিভব বের করার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে মাইনাস জি এম ডিভাইডেড বাই আর। তো এখানে যেহেতু আমাদের 4টা ভর রয়েছে, তাহলে কিন্তু 4টা ভরের ক্ষেত্রে মহাকর্ষীয় বিভব বের করে যোগ করতে হবে। আচ্ছা, আর খেয়াল করো আমাদের এখানে আর এর মানটা কত হবে। আর মানে হচ্ছে যেই বিন্দুতে বিভব বের করতে বলেছে সেই বিন্দু থেকে প্রত্যেকটা ভরের দূরত্ব। এখানে বিন্দু থেকে প্রত্যেকটা ভরের দূরত্ব কিন্তু সেম, প্রত্যেকটাই হচ্ছে ব্যাসার্ধের সমান, অর্থাৎ 1 মিটার করে। আচ্ছা, এবং লক্ষ্য করো এখানে যদি আমি প্রথমে ভেঙে লিখতে চাই, তো প্রথমে আমাদের এই যে M1, এখানে আমাদের মহাকর্ষীয় বিভব কত হবে, জি M1 বাই আর। এরপরে এখানে কত হবে, মাইনাস জি M2 ডিভাইডেড বাই আর। একইভাবে পরেরটা হবে মাইনাস জি M3 ডিভাইডেড বাই আর, এবং চতুর্থটার ক্ষেত্রে হচ্ছে মাইনাস জি M4 ডিভাইডেড বাই আর। অর্থাৎ 4টা বিন্দুতেই বিভব বের করে সেগুলো যোগ করে দিতে হয়, আর সূত্রের মধ্যে কিন্তু মাইনাস ছিল। আচ্ছা, এখন দেখো প্রত্যেক বেলায় আমাদের কিন্তু আর এর মানটাও সেম এবং ভরের মানটাও সেম, অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি 4টাই যেহেতু সমান, তো লিখতে পারি মাইনাস 4 GM ডিভাইডেড বাই আর। এখন যদি মানগুলো বসিয়ে দিই তাহলে মাইনাস 4G ইন্টু এম এর মানটা হচ্ছে 1 কেজি, একইভাবে আমাদের আর এর মানটাও হচ্ছে 1 মিটার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস 4G। তো আমরা চাইলে অ্যান্সারটাকে কিন্তু এই পর্যন্ত রেখে দিতে পারি, অথবা জি এর যে মান রয়েছে মহাকর্ষীয় ধ্রুবক 6.673 ইন্টু 10^11, সেই মানটা এখানে বসাতে পারি। আচ্ছা, তো আমি আপাতত এই পর্যন্তই অ্যান্সারটা রেখে দিচ্ছি। তাহলে এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। 2 নম্বরে যে কোশ্চেনটা আসছে এটা কিন্তু আমরা ক্লাস 9-10 থেকে সলভ করে আসতেছি। এই প্রশ্নে বলতেছে যে 60 মিটার উঁচু হতে একটি বস্তু ফেলা হলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আচ্ছা, তো এখানে দেখো আমরা ধরে নিচ্ছি যে বস্তুটা ভূমি থেকে 60 মিটার উচ্চতায় এখানে অবস্থান করতেছে। তো এখান থেকে যদি আমরা ফেলে দেই তাহলে ধরে নিচ্ছি যে ভূমি থেকে x মিটার উচ্চতায়, অর্থাৎ এই যে এতটুকু, আমরা ধরে নিচ্ছি ভূমি থেকে এতটুকু উচ্চতা হচ্ছে আমাদের x। তো বুঝতেই পারতেছো বাকি যে উচ্চতা হয়েছে এটা অবশ্যই হবে 60 মাইনাস এক্স। আমরা ধরে নিচ্ছি যে বস্তুটাকে এখান থেকে ফেলা হলে যখন বস্তুটা এই বিন্দুতে আসবে, এই বিন্দুতে আসা মানে কি, সে ভূমি থেকে এক্স মিটার উপরে আছে, আর এই বিন্দুতে যখন আসবে তখন তার গতিশক্তি অর্থাৎ ই কে, এটা হবে বিভব শক্তি অর্থাৎ ইপি, ইপি এর 3 গুণ। প্রশ্নে কিন্তু এটাই বলতেছে যে গতিশক্তি হবে বিভব শক্তির 3 গুণ। আমরা জানি যে যার সাথে র থাকে তার সাথে কিন্তু 3 গুণ করতে হয়। আচ্ছা, এরপর বাকি কাজ একদমই সহজ, আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি। গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কয়ার, তারপর বিভব শক্তির সূত্র হচ্ছে এম জি এইচ। আচ্ছা, এরপর দেখো হাফ, এখানে যেহেতু আমাদের ভি এর মানটা দেওয়া নেই, আমরা এখানে কি করতে পারি, ভি এর সূত্র ইউজ করতে পারি। এবং দেখো দুই পাশ থেকে কিন্তু ভর কাটাকাটি যায়। আচ্ছা, তো ভি স্কয়ারের সূত্র আমরা জানি যে ইউ স্কয়ার প্লাস 2GH। আচ্ছা, তো এখানে দুইটা এইচ চলে আসছে, দুইটা এইচ কিন্তু আলাদা, এই জন্য আমরা এখানে এইচ প্রাইম দিচ্ছি, ইকুয়াল টু থাকতেছে 3GH। আচ্ছা, তারপর লক্ষ্য করো এইখানে বস্তুটাকে যেহেতু আমরা উপর থেকে ফেলে দিচ্ছি, তাহলে বস্তুটার আদিবেগ কিন্তু শূন্য, অর্থাৎ এই মানটা কিন্তু শূন্য হয়ে যায়। তাহলে থাকবে হাফ ইন্টু 2G, তারপর হচ্ছে এইচ প্রাইম। আচ্ছা, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এইচ প্রাইম ইকুয়াল টু 3GH। আচ্ছা, এরপর দেখো এবার আমরা কি করতে পারি, দুই পাশ থেকেই জি এবং জি কেটে দিতে পারি। তাহলে আবার দেখো যে 2 এবং হাফ কাটাকাটি যায়,
ফাইনালি আমরা পাচ্ছি এইচ প্রাইম ইকুয়াল টু 3h। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো এরপর থেকে যদি আমরা শর্টকাট জানতে চাই তাহলে দেখ আমাদের কিন্তু এই কয়েক লাইন লেখার প্রয়োজন নেই, আমরা জাস্ট ডিরেক্ট এই লাইনটা লিখে দিব। এখানে মনে রাখবো যে এইচ প্রাইম হচ্ছে গতিশক্তি আর শুধু এইচ হচ্ছে বিভব শক্তিরটা। তো প্রশ্ন বলেছিল কি যে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, তাহলে কিন্তু আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারি। আচ্ছা, তো এখন দুইটা এইচ এর মান আলাদা। দেখো আমরা জানি বিভব শক্তির বেলায় যে উচ্চতা অর্থাৎ এইচ, এইটা হয় সর্বদাই ভূমি থেকে কত উপরে বস্তু আছে সেটা। বিভব শক্তির বেলায় এইচ মানে হচ্ছে বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। আমরা কিন্তু চিত্রে দেখিয়েছি যে বস্তুটা ভূমি থেকে এক্স উচ্চতায় আছে, তাহলে এই যে এক্স এর মানটাই হচ্ছে আমাদের এইচ। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে 3h এর জায়গায় আমরা লিখে দিচ্ছি 3x। আচ্ছা, এবার আসো এইচ প্রাইম। দেখো এইচ প্রাইম কোত্থেকে আসছে, এটা কিন্তু গতিশক্তির এইচ। তো গতিশক্তির বেলায় এইচ মানে হচ্ছে বস্তুটার কতটুকু সরণ হয়েছে। তো বস্তুটা যেহেতু উপর থেকে ফেলা হয়েছিল তাহলে বস্তুটা এখান থেকে এখানে আসছে, তার মানে বস্তু সরণ হচ্ছে এতটুকু অর্থাৎ 60 মাইনাস এক্স। তাহলে এটাই হলো আমাদের এইচ প্রাইম। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এবার কি করতে পারি, এইচ প্রাইমের জায়গায় বসাতে পারি 60 মাইনাস এক্স আর মাঝখানে সমান সমান। আচ্ছা, এরপর এখান থেকে আমরা খুব সহজেই এক্স এর মানটা পেয়ে যাব। তো মাইনাস এক্সকে ডান পাশে পাঠালে হচ্ছে 3x প্লাস এক্স অর্থাৎ 4x। তো পেয়ে গেলাম 60 ইকুয়াল 4x। তাহলে x ইকুয়াল টু হবে 60 ভাগ 4 অর্থাৎ 15 মিটার। তাহলে x এর মানটা হচ্ছে 15 মিটার, অর্থাৎ ভূমি থেকে 15 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 3 নাম্বার কোশ্চেনটা ভৌত আলোক বিজ্ঞানের ব্যতিচার টপিক থেকে এসেছে। চলো এটা সলভ করি। প্রশ্নে বলতেছে যে ইয়ং এর ব্যতিচারের দ্বিচির পরীক্ষায় 4.69 ইন্টু 10 পাওয়ার 14 হার্জ কম্পাঙ্কের লাল আলো ব্যবহারের ফলে ডোরার প্রস্থ হয় 2.4 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। অর্থাৎ এখানে আমাদের লাল আলোর ক্ষেত্রে কম্পাঙ্ক এবং ডোরার প্রস্থের মানটা দেওয়া আছে। তো এটা যদি আমি ফার্স্টে লিখে নেই যে লাল আলো, অর্থাৎ আমি এটাকে লিখতেছি এফ আর, লাল আলোর ক্ষেত্রে কম্পাঙ্ক সেটা হচ্ছে 4.69 ইন্টু 10 পাওয়ার 14 হার্জ। তারপর লাল আলোর ক্ষেত্রে ডোরা প্রস্থ, তো ডোরা প্রস্থকে আমি এখানে ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করতেছি, ডি আর, লাল আলোর ক্ষেত্রে ডোরা প্রস্থ। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 2.4 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। একইভাবে দেওয়া আছে যদি এত হার্জ কম্পাঙ্কের নীল আলো ব্যবহার করা হয়, অর্থাৎ আমি এখানে লিখতে পারি এফ বি, নীল আলো, ব্লু বোঝাচ্ছে এখানে, বি মানে ব্লু। তো এখানে নীল আলোর কম্পাঙ্ক প্রশ্নে দেওয়া আছে 7.5 ইন্টু 10 পাওয়ার 14 হার্জ। তাহলে জিজ্ঞেস করতেছে যে ডোরার প্রস্থের পরিবর্তন কত হবে, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা নীল আলোর যে ডোরার প্রস্থ সেই মানটা বের করতে পারি। বের করার পরে জিজ্ঞেস করেছে পরিবর্তন, অর্থাৎ এই দুইটার বিয়োগফল বের করার পরে আমাদেরকে কি করতে হবে, ডিআর এবং ডিবি, ডিআর এবং ডিবি এই দুইটার পার্থক্যটা অ্যাকচুয়ালি বের করতে বলেছে। আচ্ছা, তো চলো আমরা ফার্স্ট অফ অল ডিবি এর মানটা বের করে ফেলি, অর্থাৎ নীল আলোর ডোরার প্রস্থ। তো আমরা জানি যে ডোরার প্রস্থ বের করার সূত্র হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a। ডোরার প্রস্থ বের করার সূত্র হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, যেখানে ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ডি মানে হচ্ছে চির হতে পর্দার দূরত্ব, আর এ মানে হচ্ছে চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, তো এখানে খেয়াল করো এই পরীক্ষায় ডি এবং এর মানটা কিন্তু ফিক্সড, শুধুমাত্র ল্যামডার মানটা আলাদা। দেখো যেহেতু কম্পাঙ্ক আলাদা তার মানে কিন্তু ল্যামডাও আলাদা হবে। আচ্ছা, তো নীল আলোর ক্ষেত্রে আমরা যদি বলতে চাই এটা হচ্ছে ল্যামডা বি হবে। তো ল্যামডা বি এর মানটা প্রশ্নে দেওয়া নেই, আমরা এটাকে রিপ্লেস করতে পারি। দেখো আমরা জানি যে সি সমান সমান হচ্ছে এফ ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল লেখা যায় সি বাই এফ। তো আমরা এখানে এটাই লিখে দিচ্ছি, এখানে হচ্ছে সি ডিভাইডেড বাই এফ, আর এখানে যেহেতু নীল আলো এই জন্য আমি লিখতেছি এফ বি। বাকিটুকু যা আছে তাই লিখে দিচ্ছি, এখানে হচ্ছে ডি আর নিচে হলো 2a। আশা করি বুঝতে পেরেছো, আমরা এখানে ল্যামডার জায়গায় লিখেছি সি বাই এফ। আচ্ছা, একইভাবে দেখো আমরা যদি লাল আলোর ক্ষেত্রে বের করতে চাই
তাহলে এই যে সি ডি টু এ এই সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, শুধুমাত্র এফ এর মানটাই আলাদা হবে। তাহলে লাইনটা দাঁড়াবে সি ডি ডিভাইডেড বাই এফ আর ইন্টু টু এ। আচ্ছা, তাহলে কিন্তু আমরা এই দুইটা মান পেয়ে গেলাম। এবার আমরা যদি সিম্পলি দুইটা জিনিস ভাগ করে দেই, এখান থেকে কিন্তু আমরা ডিবি এর মানটা পেয়ে যাব। আচ্ছা, তো আমি এখানে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যে ডিবি ডিভাইডেড বাই ডি আর ভাগ করে দিচ্ছি। তাহলে উপরে হবে আমাদের, উপরে হচ্ছে সি ডি, এখানে হচ্ছে এফ বি ইন্টু টু এ, আর এখানে হবে সি ডি এফ আর ইন্টু টু এ। আমি জাস্ট এখানে ভাগ করে দিয়েছি। ভাগ করার পরে দেখো আমরা কি করি, এটাকে উল্টে দিতে হয়। তাহলে সি ডি ডিভাইডেড বাই এফ বি ইন্টু টু এ, তো উল্টে দিলে কি হবে, নিচেরটা উপরে চলে আসবে, উপরে হবে এফ আর ইন্টু টু এ, আর নিচে আসবে সি ডি। এবার দেখো আমরা যে সি ডি কাটতে পারি, টু এ কাটতে পারি। তাহলে আমাদের ফাইনালি থাকতেছে, এখানে থাকতেছে উপরে হচ্ছে এফ আর, নিচে হচ্ছে এফ বি থাকতেছে। তো আমাদের যেহেতু ডি বি দরকার, আমাদের এখানে ডি আর ভাগ আছে, এটাকে আমরা এই পাশে পাঠাবো, তাহলে গুণ হবে। আচ্ছা, এবার কিন্তু আমরা প্রত্যেকের মানই জানি। তো প্রত্যেকের মান যদি বসিয়ে দেই, তাহলে এফ আর লাল আলোর কম্পাঙ্ক, এটা প্রশ্নে দেওয়া ছিল 4.69 গুণ 10^14 ডিভাইডেড বাই নীল আলোর কম্পাঙ্ক, এটা দেওয়া ছিল 7.5 ইন্টু 10^14 ইন্টু লাল আলোর ডোরা প্রস্থ, এটা দেওয়া ছিল 2.4 গুণ 10^4। আচ্ছা, তো আমরা এখানে 10^14 কেটে দিতে পারি। তো এবার যদি আমরা এখান থেকে জাস্ট গুণ ভাগ করি, তাহলে কিন্তু নীল আলোর ডোরার প্রস্থটা পেয়ে যাব। তো এটা ক্যালকুলেটরের সাহায্যে করে দেখাচ্ছি। এখানে আমাদের উপরে হচ্ছে 4.69, নিচে হচ্ছে 7.5, তার সাথে গুণ হবে 2.4 ইন্টু 10^-4, 2.4 ইন্টু 10^4। আচ্ছা, তো আমরা এটাকে সায়েন্টিফিক মোডে নিয়ে নিই। এখানে নাম্বার ফর্মে 3, তারপর হচ্ছে 2। আচ্ছা, এবার 9 সিলেক্ট করবো। তাহলে দেখো আমাদের মানটা চলে আসছে 1.5 ইন্টু 10^4, 1.5 ইন্টু 10^4। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের নীল আলোর ডোরা প্রস্থ। তো আমাদের বের করতে বলেছিল যে ডোরা প্রস্থের পরিবর্তন কত হবে। আচ্ছা, তো আমরা জাস্ট এখন সিম্পলি লাল আলো এবং নীল আলো এই দুইটা ডোরা প্রস্থ বিয়োগ করে দিব। তো আমরা এখানে বড়টা মাইনাস ছোটটা করতেছি। তাহলে 2.4 ইন্টু 10^4 থেকে যদি আমরা বিয়োগ করি 1.5 ইন্টু 10^4, আচ্ছা, তো এখান থেকে 2.4 থেকে 1.5 বিয়োগ করলে আমরা পেয়ে যাব 0.9 ইন্টু 10^4, অথবা এটাকে চাইলে আমরা বলতে পারি যে 9 ইন্টু 10^5, 9 ইন্টু 10^5 মিটার। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 4 নাম্বার কোশ্চেনে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা জানতে চেয়েছে। তো আমি এটা সরাসরি সলিউশন থেকে লিখে দিয়েছি। দেখো, আমরা জানি যে কোনো তড়িৎ দ্বিমেরুর একটা আধানের পরিমাণ এবং তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকেই কিন্তু তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলা হয়, এবং এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়। আমি এখানে দেখিয়েছি যে দুইটা আধান, এখানে একটা হচ্ছে ঋণাত্মক, একটা হচ্ছে ধনাত্মক, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2L। তাহলে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে একটা চার্জ অর্থাৎ কিউ ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তো মধ্যবর্তী দূরত্বকে এখানে প্রকাশ করা হয় 2L দিয়ে। তাহলে P সমান হলো 2QL, যেখানে 2L মানে হচ্ছে দূরত্ব আর Q মানে হচ্ছে আধান। আর এই যে আমাদের যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এর একক হচ্ছে কুলম্ব মিটার। তো আশা করি তোমরা এটা লেকচার নোট থেকে পড়ে নিতে পারবে। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এই কোশ্চেনে আমাদের বলতেছে যে একটি তড়িৎ দ্বিমেরু 1 ইন্টু 10^4 কুলম্ব মানের দুইটি বিপরীত চার্জ দ্বারা গঠিত এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, তো আগের যে থিওরির সংজ্ঞা ছিল সেখান থেকে বুঝতেই পারতেছো আমাদের যে কিউ এর মান সেটা হচ্ছে এটা, এবং 2L হচ্ছে 2 সেন্টিমিটার। চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি ছিল, 2L, তাহলে 2L হচ্ছে 2 সেন্টিমিটার। আচ্ছা, তো দ্বিমেরুটি 1 ইন্টু 10^5 নিউটন পার কুলম্ব
মানের তড়িৎ ক্ষেত্রে স্থাপিত। তো জিজ্ঞেস করতেছে যে দ্বিমেরুটিকে ঘুরিয়ে বিপরীত অভিমুখে স্থাপিত করতে কি পরিমাণ কাজ করতে হবে। তো আমরা জানি যে এক্ষেত্রে আমাদের কাজের যে সূত্র সেটা হচ্ছে ডব্লিউ সমান মাইনাস পিই ইন্টু কস থিটা মাইনাস কস থিটা নট। আচ্ছা, তো এখানে দেখো পি মানে আমরা কি জানি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটা সূত্র ছিল 2QL। আচ্ছা, আমরা এটা মানগুলো পরে বসাচ্ছি, আগে থিটাটা বুঝিয়ে নেই। দেখো এখানে প্রথমে আমাদের থিটা নট, এটার মানটা অলওয়েজ কি হবে, 0 ডিগ্রি হবে। থিটা কত, এখানে প্রশ্নে বলেছে যে বিপরীত অভিমুখে স্থাপন করতে হবে। তো বিপরীত বিন্দুতে মানে হচ্ছে তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে বিপরীত প্রান্তে বসাচ্ছ। তো বিপরীত অভিমুখে যদি বলে তখন আমাদের থিটা এর মানটা হবে 180 ডিগ্রি। অপোজিট বিন্দুতে বসাতে বললে কিন্তু থিটা এর মানটা 180 হয়। আর এখানে থিটা নট হবে 0 ডিগ্রি। এখানে আমি তাহলে বসিয়ে দিচ্ছি 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে মাইনাস পিই, এখান থেকে আমরা কস 180 ডিগ্রি এর মান জানি -1। এরপরে কস 0 ডিগ্রির মান হচ্ছে শুধু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -2। আবার শুরুতে মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হবে, +2, 2 ইন্টু পিই। আচ্ছা, এবার আমরা পড়েছিলাম যে পি এর সূত্র হচ্ছে আধান ইন্টু আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, ইন্টু হচ্ছে ই। তো এখানে দেখো আমাদের যে চার্জ বা আধান সেটার মান দেওয়া ছিল 1 ইন্টু 10⁻⁴ কুলম্ব। তারপরে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। এটাকে অবশ্যই মিটারে লিখতে হবে। তো 2 সেন্টিমিটারকে মিটারে নিলে আসে 0.02। আর ই এর মানটা আমাদের দেওয়া ছিল 1 ইন্টু 10⁵ নিউটন পার কুলম্ব। আচ্ছা, তাহলে এখানে মানটা বসিয়ে দিলাম 10⁵। তো এবার যদি আমরা সবগুলো ক্যালকুলেশন করে ফেলি তাহলে এখান থেকে আমরা কাজের মানটা পেয়ে যাব 0.4 জুল। কাজের মানটা আসতেছে আমাদের 0.4 জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার 6 নাম্বার কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনে আমাদের বলতেছে যে এক ব্যক্তি 25 কেজি ভরের একটি বস্তু নিয়ে একটি 20 মিটার মই দিয়ে উপরে ওঠে এবং 9800 জুল কাজ সম্পাদন করে। মইটি দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণে থাকলে ব্যক্তির ভর কত। তো এটা আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছি, যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেয়াল, এটা হচ্ছে মই। তো মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর এই মইটা দেয়ালের সাথে 30 ডিগ্রি কোণে আনত। আচ্ছা, তো ব্যক্তি যেহেতু 25 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে উঠে, তাহলে এখানে আমাদের যে ভর আমরা জানি, দেখো আমরা জানি কাজের সূত্র হচ্ছে mgh। তো এখানে m মানে কিন্তু টোটাল ভর, অর্থাৎ ব্যক্তির ভর প্লাস বস্তুর ভর। তো এখানে ব্যক্তির ভর দেওয়া নাই, আমরা ধরে নিচ্ছি x প্লাস বস্তুর ভর হচ্ছে 25 কেজি ইন্টু হচ্ছে g, তার মানে 9.8। আর এইচ, দেখো এইচ মানে অলওয়েজ খাড়া উচ্চতা, অর্থাৎ এইটা বুঝাবে। এইচ মানে হচ্ছে আমাদের এই উচ্চতা, কিন্তু এর মান কিন্তু প্রশ্নে দেওয়া নেই। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে এইচ এর মানটা বের করব। তো দেখো এই কোণের সাপেক্ষে এইচ হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজের মাঝখানে যে সম্পর্ক সেটা হচ্ছে কস, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি cos 30 ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে h ইকুয়াল টু আমাদের চলে আসে 20 cos 30। এখান থেকে আমরা কি বলতে পারি যে h ইকুয়াল টু 20 cos 30। তাহলে এখানে লিখে দিচ্ছি h এর জায়গায় 20 cos 30। তারপরে দেখো w সমান সমান কিন্তু এগুলা, তো w এর মান প্রশ্নে দেওয়া আছে 9800 জুল ইকুয়াল টু হচ্ছে x প্লাস 25 ইন্টু 9.8 ইন্টু 20 আর cos 30 এর মান আমরা জানি √3/2। এখানে দেখতে পাচ্ছ 2 আর 20 কাটাকাটি করলে থাকে 10। আচ্ছা, আর এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। তো আমাদের x এর মানটা দরকার, এজন্য আমরা সিম্পলি কি করতে পারি যে এই জিনিসগুলো এখানে গুণ আকারে আছে, এই পাশে ভাগ আকারে পাঠিয়ে দিব। তাহলে হবে 9800 ডিভাইডেড বাই 9.8 ইন্টু 10 ইন্টু হচ্ছে √3। এই জিনিসগুলো গুণ আকারে ছিল, আমি একবার এখানে পাঠিয়ে দিয়েছি। তারপরে দেখো আমাদের কি থাকতেছে x প্লাস 25। তো 25 প্লাস এপাশে গেলে কি হবে মাইনাস, তো 25 কে আমি একবারে এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে শুধুমাত্র x থাকলো। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা একবারেই x এর মানটা পেয়ে যাব। তো এটা আমি ক্যালকুলেটরের সাহায্যে করে দেখাচ্ছি। তো
তো উপরে হচ্ছে আমাদের ৯,৮০০, নিচে হচ্ছে 9.8 ইন্টু 10√3, তারপরে হচ্ছে -25। তো এখান থেকে আমরা মানটা পেয়ে গেলাম 3.27 10^1, অর্থাৎ আমরা পাচ্ছি 32.73। তাহলে এখানে এক্স এর মানটা বসিয়ে দিচ্ছি 32.73 কেজি। তাহলে আমাদের ব্যক্তির ভর হচ্ছে 32.73 কেজি। আচ্ছা, ব্যক্তির ভর তো তাহলে খুবই কম। আচ্ছা, যাই হোক, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 7 নাম্বার কোশ্চেনটা সেমিকন্ডাক্টর থেকে আসা খুবই সহজ একটা ম্যাথ। প্রশ্নে আমাদের বলতেছে যে কোন ট্রানজিস্টর সাধারণ পিট সংযোগে সংযুক্ত, এর নিঃসারক প্রবাহ অর্থাৎ এমিটারের যে প্রবাহ সেটা দেওয়া আছে 0.5 মিলি এম্পিয়ার, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আইই। নিঃসারক প্রবাহ অর্থাৎ এমিটারের প্রবাহ এর মানটা দেওয়া আছে 0.5 মিলি এম্পিয়ার। তারপর দেওয়া আছে যে পিট প্রবাহ অর্থাৎ বেস প্রবাহ, তো এটাকে আমরা লিখে থাকি আই বি, এটার মান দেওয়া আছে 0.006 মিলি এম্পিয়ার। জিজ্ঞেস করতেছে যে প্রবাহ বিবর্ধন গুণক কত, অর্থাৎ আলফা এর মানটা জিজ্ঞেস করেছে। তো দেখো, আমরা জানি যে আলফা এর সূত্র হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই, যেখানে আইই মানে হচ্ছে আমাদের এমিটারের প্রবাহ এবং আইসি মানে হচ্ছে কালেক্টর অর্থাৎ সংগ্রাহকের প্রবাহ। তো এই মানটা কিন্তু প্রশ্নে দেওয়া নেই, তো ফার্স্ট অফ অল আইসি বের করতে হবে। আচ্ছা, তো দেখো আমরা জানি যে আইই সমান সমান হচ্ছে আইবি প্লাস আইসি। তো এখান থেকে আমরা বলতে পারি যে আইসি সমান হবে আইই মাইনাস আইবি, জাস্ট প্লাসটাকে এই পাশে পাঠিয়েছি। তো প্রশ্নে এই দুটোর মানে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের 0.5 মাইনাস এটা হচ্ছে 0.006। আর মনে রাখবে এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটার একক সেম হওয়া লাগবে, যেমন এটাও মিলি এম্পিয়ার এটাও মিলি এম্পিয়ার, এজন্য আমি আর এম্পিয়ারে নেইনি যেহেতু দুইটা একই এককে রয়েছে। আচ্ছা, তো এবার যদি আমরা এখানে বিয়োগ করে দেই তাহলে 0.5 মাইনাস 0.006, তো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি, এখানে যদি আমরা এটাকে দশমিকে নিয়ে যাই তাহলে দেখো 4.94 10^1, অর্থাৎ বলতে পারি 0.494। এখান থেকে বলতে পারি যে আইসি এর মানটা আসতেছে 0.494 মিলি এম্পিয়ার। তো এবার আমরা এই সূত্র ব্যবহার করে আলফা এর মানটা বের করব। তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইই। আইসি এর মানটা আমরা পেয়েছি 0.494 আর নিচে আইই এর মানটা দেওয়া ছিল 0.5। আচ্ছা, তো এবার যদি আমরা এই মানটাকে 0.5 দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের কাছে চলে আসবে 9.88 10^1, অর্থাৎ বলতে পারি যে 0.988। তো এটাই হচ্ছে আমাদের আলফা অর্থাৎ প্রবাহ বিবর্ধন গুণক, এবং এটার কিন্তু কোনো একক থাকবে না, কারণ দেখো দুইটাই যেহেতু মিলি এম্পিয়ার কাটাকাটি গেলে কোনো একক থাকে না। তাহলে আলফার মান হচ্ছে আমাদের 0.988। চলো এবার ভেক্টর থেকে আসা এই কোশ্চেনটা সলভ করি। এখানে বলতেছে যে 36 মিটার চওড়া একটি নদীতে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে। তো দেখো, এখানে আমরা জিনিসটা কিন্তু চিত্রকে বুঝিয়েছি যে আমাদের যে নদী সেই নদীর প্রস্থ হচ্ছে 36 মিটার, নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। মানটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, আমাদের নৌকার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এবং যে স্রোতের বেগ সেটা প্রশ্ন দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে তারা বলতেছে যে নৌকাটি নদী পার হয়ে বিপরীত পাশে পৌঁছালো, অর্থাৎ নৌকাটি এ বিন্দু থেকে রওনা দিয়ে বিপরীত পাশে পৌঁছায়, কিন্তু নদীতে যে স্রোত রয়েছে সেই স্রোতের কারণে নৌকাটি এ থেকে বি বিন্দুতে না পৌঁছিয়ে এ থেকে সি বিন্দুতে পৌঁছে যায়। তো এবার প্রশ্ন বলতেছে যে নদীতে স্রোতের বেগ 3 মিটার পার সেকেন্ড, তাহলে নদীর বিপরীত পারে অর্থাৎ এখানে যে বিসি এর দূরত্ব কত হবে, অর্থাৎ প্রশ্নে আমাদেরকে বিসি এর মানটা জানতে চেয়েছে। তো এই ম্যাথটা কিন্তু আমরা অনেক উপায়ে সলভ করতে পারি, আমার কাছে যেটা সহজ লাগতেছে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো এটা দেখো, আমরা ফার্স্ট অফ অল এখানে যেহেতু এবি এর মান জানি, আমরা এবার এসি এর মান বের করব, আর এসি এর মান বের করতে পারলে কিন্তু সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে আমরা বিসি সহজেই বের করতে পারবো।
আচ্ছা, তো এখন দেখো এসি আমরা কিভাবে বের করতে পারি। এসি হচ্ছে নৌকাটির সরণ অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব বলতে পারি। আচ্ছা, আর অতিক্রান্ত দূরত্ব বা সরণ বের করার সূত্র আমরা জানি এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু ভিটি। এখানে ভি মানে হবে দুইটা বেগের লব্ধি বেগ। দেখো এখানে কিন্তু স্রোতের একটা বেগ আছে, আবার নৌকারও বেগ আছে। তাহলে নৌকাটি আগাবে কিভাবে? নৌকাটি আগাবে এই দুইটা বেগের লব্ধি বেগে। নৌকাটির যে বেগ হবে সেই বেগটা হচ্ছে এই দুইটার লব্ধি বেগ। তো যেহেতু নৌকার বেগ এবং স্রোতের বেগ দেওয়া আছে, এবং দেখো নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণও কিন্তু প্রশ্নে দেওয়া আছে, এখান থেকে আমরা লব্ধি বের করতে পারি। আর এখানে টি মানে হচ্ছে নৌকাটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাতে যে সময় লাগবে সেইটা। আর সময় বের করার সরাসরি সূত্র আমরা জানি ডি বাই ভি সাইন আলফা। আচ্ছা, তো ফার্স্টে দেখো এখানে আমাদেরকে ভি আর বের করার জন্য লব্ধির সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্রটা হচ্ছে আমরা জানি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে আমাদের যেই ভেক্টর সেগুলো হচ্ছে এগুলো, প্লাস হচ্ছে টু ভি বি ইন্টু ভি আর ইন্টু ছিল তাদের মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে 37 ডিগ্রি। তো এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তার সাথে গুণ করতে হবে সময়। তো সময় বের করার সূত্র আমরা জানি ডি বাই ভি সাইন আলফা, যেখানে ভি মানে বুঝাতো নৌকার বেগ, তো এখানে আমি ভি বি লিখে দিলাম। আর আলফা মানে হচ্ছে আমাদের এই কোণটা, অর্থাৎ আলফা হচ্ছে অ্যাকচুয়ালি 37 ডিগ্রি। তো এবার যদি আমরা প্রত্যেকের মান বসিয়ে দেই, তাহলে ভিভি স্কোয়ার এটা হচ্ছে আমাদের 10 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 3 ইন্টু হচ্ছে কস 37। তারপর দেখো এখানে আমাদের যে ছোট হাতের ডি, এটা বলতে বুঝাতো নৌকার নদীর যে প্রস্থ। এখানে ডি বলতে বুঝায় নদীর প্রস্থ, অর্থাৎ 36 মিটার। তো আমি এখানে ডি এর জায়গায় বসিয়ে দিচ্ছি 36। তারপর নিচে হচ্ছে নৌকার বেগ অর্থাৎ 10 ইন্টু সাইন আলফা। আলফা মানে হচ্ছে দুইটা নদীর স্রোতের বেগ আর নৌকার বেগের মধ্যবর্তী কোণ অর্থাৎ 37 ডিগ্রি। আচ্ছা, তো এবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এসি এর মানটা পেয়ে যাব। তো এসি এর মানটা আমি সরাসরি করে তারপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। এখান থেকে দেখো আমরা সবগুলো মান যদি করে ফেলি তাহলে মানটা চলে আসবে 74.933। আমরা যদি সম্পূর্ণ ক্যালকুলেশনটা করে ফেলি তাহলে আমরা মানটা পেয়ে যাব 74.933 মিটার। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের নৌকাটির অতিক্রান্ত দূরত্ব, বা অতিক্রান্ত দূরত্বই বলতে পারি, এটা হচ্ছে আমাদের এত মিটার। তাহলে কিন্তু আমরা এসি এর মানটা পেয়ে গেলাম। এবার দেখো আমরা যদি খেয়াল করি যে এ বি সি এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমি চিত্রটা এখানে আরেকবার রাখতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এ বি সি, যেখানে আমাদের এসি এর মানটা হচ্ছে 74.933, এবি হচ্ছে আমাদের নদীর প্রস্থ 36। এখান থেকে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে বিসি বের করতে পারি। তো বিসি বের করার সূত্র হচ্ছে √ অফ অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ 74.933 স্কোয়ার মাইনাস 36 স্কোয়ার। আচ্ছা, তো আমরা যদি এখানে স্কোয়ার করে বিয়োগ করে দেই তাহলে দেখতে পাবে যে আমাদের মানটা চলে আসবে 65.72। এখান থেকে আমরা মানটা পেয়ে যাব 65.72 মিটার। তো এটাই কিন্তু আমাদের বিসি এর মান। তাহলে আমরা এখানে বিসি এর জায়গাতে বসিয়ে দিতে পারি 65.72 মিটার। এটাই প্রশ্নে বের করতে বলেছিল, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার চলতরিৎ থেকে আসা এই সহজ ম্যাথটা সলভ করি। দেখো যাদের 9, 10-এ এই চ্যাপ্টার করেছিল তারা কিন্তু খুব সহজেই এটা সলভ করতে পারবা। আর যাদের বেসিকটা ক্লিয়ার নেই তাদেরকে চলো আমি বেসিক সহকারে বুঝাই। দেখো এখানে আমাদেরকে জাস্ট বুঝতে হবে যে কোন রোধগুলো শ্রেণীতে আছে আর কোনগুলা সমান্তরালে আছে। তো শ্রেণীতে বোঝার জন্য সহজ যেই উপায় সেটা হচ্ছে আমরা দেখব যে একটা রোধ থেকে আমরা আরেকটা রোধে যাওয়ার চেষ্টা করব, এবং যাওয়ার পথে যদি রাস্তা আলাদা হয়ে যায় তাহলে বুঝবো যে সেই রোধগুলা শ্রেণীতে নয়। আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কোনগুলা শ্রেণীতে আছে আর কোনগুলো শ্রেণীতে নাই। আচ্ছা, তো খেয়াল করো এখান থেকে যদি আমরা এই রোধে আসতে চাই তাহলে এখানে আসার পরে কিন্তু আমাদের দুইটা পথ আলাদা হয়ে যায়। তো এখান থেকে এখানে আসতে কিন্তু আমাদের একটা পথ না, মানে পথ এখানে আলাদা হয়ে যায়, অর্থাৎ এই দুইটা কিন্তু শ্রেণীতে নাই।
আচ্ছা, তারপরে দেখো একইভাবে এখানে আসার পরে আমরা যদি এইটা এখান থেকে এখানে আসতে চাই, তাহলেও কিন্তু আমাদের দুইটা আলাদা পথ চলে আসে। একমাত্র দেখো আমরা যদি R6 এবং R5 এর মধ্যে খেয়াল করি, R6 থেকে R5 আমরা কিন্তু এই দুইটা রোধের মাঝখানে একটাই পথ দেখতে পাচ্ছি। R6 থেকে R5 এখান থেকে কিন্তু আমরা একটাই পথ দেখতে পাচ্ছি। তো যেই রোধগুলোর মাঝখানে একটাই পথ থাকবে আমরা বুঝে নিব যে সেই দুইটা রোধ বা সেই রোধগুলো শ্রেণীতে আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের এই যে R5 অ্যান্ড R6 এই দুইটা আছে শ্রেণীতে। তাহলে এই দুইটার তুল্য রোধ হবে RS ইকুয়াল টু, আমরা জানি যে শ্রেণীতে হলে তুল্য রোধ বের করার সূত্র হচ্ছে দুইটার যোগফল। তাহলে 10 প্লাস 10, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে গেলাম 20 ওহম। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কি যে এই দুইটা রোধের তুল্য রোধ হচ্ছে 20 ওহম। তাহলে এখন আমরা কি করতে পারি, যে কোনো একটা রোধ কেটে দিতে পারি। আচ্ছা, তো আমি কেটে দিয়ে নতুন আরেকটা চিত্র এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নতুন চিত্রে আমরা কি করেছি, আমরা এখানে R5 এবং R6 দুইটা রোধ না লিখে দুইটা রোধের পরিবর্তে একটাই রোধ লিখেছি। কারণ দেখো তুল্যরোধ মানে হচ্ছে দুইটা রোধ যে কাজ করত, তুল্যরোধ মানে হচ্ছে এবার এই 20 ওহম একাই সেই কাজটা করতে পারবে। তাহলে দুইবার রোধ না লিখে আমরা কিন্তু একটা রোধ লিখব এবং সেখানেই তুল্য রোধের মানটা বসিয়ে দিব। অর্থাৎ এই দুইটা রোধ মিলে একটা রোধ হয়ে গেল। এবার লক্ষ্য করো আমাদের এখানে এবার তিনটা রোধ আছে। আমরা বুঝতে পারলাম যে কখন শ্রেণীতে হয়, যখন একটা রোধ মানে দুইটা বা তিনটা যখন রোধের মাঝখানে একটাই পথ থাকে তখন সেগুলো শ্রেণীতে থাকে। কিন্তু দেখো এবার কিন্তু আমরা কোনো শ্রেণীতে রোধ পাবো না। এখন আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো সমান্তরালে আছে। আচ্ছা, তো সমান্তরালে বোঝার জন্য আমরা একটা কাজ করব, আমরা এখানে বিন্দু দিব। তা আমরা ধরে নিচ্ছি যে এই বিন্দুটার নাম হচ্ছে এ। তো এখান থেকে এখানে আসলাম, দেখো মাঝখানে কোনো রোধ অথবা কোনো ব্যাটারি যদি না আসে তাহলে পয়েন্ট চেঞ্জ হবে না। এই পয়েন্টটা যদি এ হয় এই পয়েন্টটাও কিন্তু এই হবে। আমরা মনে রাখবো যে এক প্রান্ত থেকে বা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার সময় মাঝখানে যদি কোনো রোধ অথবা কোনো ব্যাটারি না আসে তাহলে পয়েন্ট একই থাকবে। আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে এই পয়েন্টে আসতে চাই তাহলে কিন্তু মাঝখানে রোধ চলে আসতেছে, তাহলে কিন্তু এবার পয়েন্টটা চেঞ্জ হবে। তো চেঞ্জ করে আমরা যে কোনো পয়েন্ট দিতে পারি। আমরা ধরে নিচ্ছি পয়েন্টটা হচ্ছে বি, তাহলে আমরা এই পয়েন্টটার নাম দিলাম বি। এরপর আমরা এখান থেকে এখানে আসলাম, দেখো এখান থেকে এখানে আসতে কিন্তু মাঝখানে কোনো রোধ বা ব্যাটারি নেই, তাহলে এটাই কিন্তু আগের মতো বি হবে। আচ্ছা, তো এবার খেয়াল করো আমাদের যে R3 রয়েছে, R3, R4 এবং RS এই তিনটা রোধের প্রান্তবিন্দুগুলো আমরা দেখব। R3 এর প্রান্তবিন্দুগুলো হচ্ছে এ বি, তারপরে R4 এর প্রান্তবিন্দুগুলো হচ্ছে এ বি। একইভাবে RS এর দেখো প্রান্তবিন্দুগুলো হচ্ছে এ বি। অর্থাৎ এই তিনটা রোধের প্রত্যেকটারই প্রান্তবিন্দু কিন্তু সেম। তো মনে রাখবে যে সকল রোধের প্রান্তবিন্দুগুলো একই হয় সেই সকল রোধ সমান্তরালে থাকে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি আমাদের যে R3 রয়েছে, R3, R4 এবং RS এই তিনটা রোধ থাকবে সমান্তরালে। সমান্তরালে আচ্ছা, সমান্তরাল সমবায় আর কি। তো সমান্তরালে থাকলে আমরা জানি যে তুল্য রোধ বের করার সূত্র হচ্ছে যে 1/Rp, এখানে যদি ফার্স্টে লিখি 1/Rp সমান সমান হবে 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/RS। আচ্ছা, তো এটাকে যদি আমি দেখো একবারে লিখতে চাই তাহলে 1/R3, তো R3 এর মানটা হচ্ছে আমাদের 10, অর্থাৎ এখানে হবে 1/10। তো 1/10 না লিখে আমরা লিখতে পারি 10 ইনভার্স 1 প্লাস এখানে হচ্ছে 1/R4, R4 এর মানটাও দেখো 10, তাহলে এখানে হবে 1/10, তা না লিখে আমরা লিখতে পারি 10 ইনভার্স 1। আর RS এর মানটা হচ্ছে 20, তাহলে এখানে হচ্ছে 20 ইনভার্স 1। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। তারপর দেখো এখানে কি লেখা উচিত ছিল, এখানে বসতো 1/Rp। তো 1/Rp না লিখে আমরা একটা কাজ করব, এখানে দেখো 1/Rp না লিখে আমরা কি করতে পারি, দুই পাশে উল্টাতে পারি। তাহলে উল্টালে 1/Rp উল্টালে হবে Rp, আর এটাকে উল্টালে উপরে একটা ইনভার্স 1 দিতে হবে। আমি এখানে একসাথে দুইটা কাজ করেছি। কি করেছি যে এখানে 1/Rp যদি লিখতাম তাহলে তো এটাই বসতো। তো কি করেছি, দুই পাশে উল্টে দিয়েছি। তো 1/Rp কে উল্টালে হবে Rp, আর এই জিনিসগুলোকে উল্টালে উপরে একটা ইনভার্স 1 দিতে হবে।
আচ্ছা, তো এখান থেকে আমরা আরপি এর মানটা পেয়ে যাব। এটা আমি ক্যালকুলেটরে করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 10 ইনভার্স প্লাস আবারও 10 ইনভার্স প্লাস হচ্ছে 20 ইনভার্স। তারপরে দেখো ব্র্যাকেটের পরে কিন্তু আরেকবার ইনভার্স দিতে হবে। তো আমরা কিন্তু চাইলে সরাসরি এভাবেই সমান্তরালের সূত্র মুখস্থ রাখতে পারি। যতগুলো রোধ সমান্তরালে থাকবে প্রত্যেকটার মধ্যেই ইনভার্স দিব এবং ব্র্যাকেটের পরে আবারও ইনভার্স দিব, তাহলে সমান্তরালে তুল্য রোধটা পেয়ে যাব। আচ্ছা, তো এর মানটা হচ্ছে আমাদের 4। তাহলে আমরা সমান্তরালে তুল্য রোধের মানটা পেয়ে গেলাম 4 ওহম। আচ্ছা, অর্থাৎ আমাদের এই তিনটি রোধ যে কাজ করত শুধু একা 4 ওহম এবার সেই কাজ করবে। তো আমরা এবার কি করব, এই তিনটি রোধ কেটে দিয়ে শুধুমাত্র এই জায়গাতে আমরা যে কোনো একটা রাখবো। তো আমরা কি করব, শুধুমাত্র এই জায়গাতে লিখে দিব 4 ওহম। তো আমি আরেকবার চিত্র এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এবারের চিত্রটি হচ্ছে আমাদের এরকম। এখানে আমাদের তিনটা রোধ ছিল, সেই তিনটা রোধ না লিখে আমরা কি করেছি, একটা রোধ লিখেছি এবং সেই জায়গায় আরপি এর মানটা বসে দিয়েছি। আচ্ছা, এবার দেখো ফাইনালি আমাদের কাছে যে তিনটা রোধ এসেছে, আমরা কিন্তু চাইলে এখান থেকে এখানে যেতে পারি একটাই পথ দিয়ে। আবার একইভাবে দেখো এই রোধ থেকে এই রোধ আসতে কিন্তু একটাই পথ রয়েছে। তার মানে বুঝতে পারতেছি যে এই তিনটি রোধ কিন্তু শ্রেণীতে আছে। তিনটি রোধ যেহেতু একই পথে আছে, তার মানে কি এই তিনটি রোধ এবার শ্রেণীতে আছে। অর্থাৎ R1, তারপর হচ্ছে R2 এবং RP, এই তিনটে আমাদের এবার শ্রেণী সমবায়ে যুক্ত। তো শ্রেণীতে থাকলে আমরা জানি তুল্য রোধ বের করার সূত্র হচ্ছে RS ইকুয়াল সবগুলোর যোগফল। তো এটাকে আমরা বলতে পারি RS প্রাইম, যেহেতু এর আগে একবার RS ইউজ করেছি। আচ্ছা, তাহলে হবে 5 প্লাস 4 প্লাস 4। তো সবগুলো যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি 13 ওহম। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় এ আর বি এর মধ্যে তুল্য রোধ। প্রশ্নে কিন্তু এটাই বের করতে বলেছিল। তাহলে এই 13 ওহম এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। চলো এবার 10 নাম্বার কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনটা দেখতে কঠিন মনে হলেও এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। এখানে আমাদের অনেক কিছু দেওয়া আছে। এখানে বের করতে বলতেছে যে আকার পীড়ন, আকার বিকৃতি এবং দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, তো ফার্স্টে আসি আকার পীড়ন। দেখো আমরা পড়েছিলাম যে পীড়ন কিন্তু নর্মালি 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আমাদের টান পীড়ন, একটা হচ্ছে চাপ পীড়ন এবং আরেকটা হচ্ছে এই যে আকার পীড়ন। তো টান পীড়ন অথবা টেনসাইল স্ট্রেস, এরপর রয়েছে যে চাপ পীড়ন অথবা কম্প্রেসিভ স্ট্রেস। এগুলোর ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করতাম কি, ফোর্স বাই এরিয়া। তো সেখানে ফোর্স হতো নর্মালি অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আর দেখো টান পীড়ন মানে কি ছিল, যখন কোন একটা বস্তুকে আমরা টেনে লম্বা করতাম তখন টান পীড়ন হতো। আবার যখন একটা বস্তুকে আমরা চাপ প্রয়োগ করে ছোট করতাম তখন হতো চাপ পীড়ন। তো আকার পীড়ন জিনিসটা কি, ধরো এখানে আমাদের বলা আছে যে এত মিটার বাহু বিশিষ্ট অ্যালুমিনিয়ামের তৈরি একটি ঘনক। তো আমাদের যে ঘনক রয়েছে সেই ঘনকের একটা তলে আমরা এত নিউটন আকার পীড়ন সৃষ্টিকারী স্পর্শী বল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বল। তো ঘনকের একটি তলে আমরা এত বল প্রয়োগ করলে বস্তুটার আকার চেঞ্জ হয়। যখন আমরা কোনো একটা বস্তুর উপরে একটা নির্দিষ্ট তলে বল প্রয়োগ করার ফলে বস্তুটার আকার পরিবর্তন হয়, তখন আমরা সেটাকে বলি আকার পীড়ন। এবং এটার সূত্র কিন্তু নর্মাল সূত্রই। আমরা যদি এখানে লিখি যে আকার পীড়ন, নর্মালি দেখো আমরা যেগুলো এতদিন পড়ে আসতেছি সেগুলো হচ্ছে টান পীড়ন, চাপ পীড়ন। সেগুলোর যে সূত্র ছিল আকার পীড়নের সূত্র কিন্তু সেম। সূত্রটা হচ্ছে পীড়নের সূত্র, নর্মাল সূত্রই, সেটা হচ্ছে এফ বাই এ। আর এখানে এফ মানে কিন্তু অ্যাপ্লাইড ফোর্স না, এটা মানে এখানে এফ মানে হচ্ছে টেনজেনশিয়াল ফোর্স, অর্থাৎ স্পর্শী বল। তো এখানে দেখো প্রশ্নে আমাদের স্পর্শী বলটার মানই দেওয়া আছে, সেটা হচ্ছে 89.67 গুণ 10 পাওয়ার 5। তো আমরা এখানে ফার্স্টে ফোর্সের মানটা বসিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 89.67 ইন্টু 10 পাওয়ার 5। নিচে হচ্ছে ক্ষেত্রফল। আর এখানে দেখো ক্ষেত্রফল মানে হচ্ছে আমরা যেই তলের উপরে এই বলটা প্রয়োগ করব সেই তলের ক্ষেত্রফল নিতে হবে। তো আমাদের যে বস্তু সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের তৈরি একটি ঘনক ছিল। আমরা জানি যে ঘনকের প্রত্যেকটা তল কি বর্গাকার হয়, আর সেই বর্গের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে 0.1 মিটার করে। তাহলে আমাদের ক্ষেত্রফল লিখতে হবে অ্যাকচুয়ালি বর্গের ক্ষেত্রফল। আচ্ছা, তো সেই তল অর্থাৎ বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, অর্থাৎ এখানে হবে 0.1 এর স্কয়ার। আচ্ছা,
তো এবার যদি আমরা এখান থেকে মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা মানটা পেয়ে যাব 89.67 ইন্টু হবে 10^7, আর এইটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এককটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের আকার পীড়নের একক। আচ্ছা, এরপর বের করতে বলতেছে যে আকার বিকৃতি। আচ্ছা, তো এবার বিকৃতির সূত্র আমরা পড়েছিলাম যে ছোট হাতের এল বাই বড় হাতের এল, অর্থাৎ যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস পেত সেটা ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। তো এখানে কিন্তু আমাদের দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধি পাবে না, এখানে অ্যাকচুয়ালি আকার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ একটা তলের সরণ ঘটবে। দেখো এখানে প্রশ্নে বলা ছিল যখন আমরা এই বলটা প্রয়োগ করেছি তখন আমাদের একটা তলের কি হয়েছে যে 3.05 10⁻³ মিটার সরণ ঘটে। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এখানে ছোট হাতের এল এর মান। আচ্ছা, এরপর বড় হাতের এল অর্থাৎ আদি দৈর্ঘ্যের মানটা এখানে তাহলে বসবে 0.1 মিটার। শুরুতে ছিল এত মিটার এবং বল প্রয়োগের ফলে এতখানি সরণ হয়েছে, তাহলে আমাদের বিকৃতি সূত্র হবে এটা ডিভাইডেড বাই 0.1। আচ্ছা, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি। এখানে হবে 3.05 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 0.1। আচ্ছা, তো এবার যদি আমরা এখান থেকে ভাগ করে দেই তাহলে আমরা মানটা পেয়ে যাব 3.05 ইন্টু 10⁻²²। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বিকৃতির মান এবং এটার কিন্তু কোনো একক থাকবে না। এবার আসো আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কটা বের করব। তো দেখো আমরা ইয়ং এর গুণাঙ্ক বের করেছিলাম। গুণাঙ্ক বের করার নরমাল সূত্র কি? পীড়ন বাই বিকৃতি। এখানেও সেটাই হবে। দৃঢ়তার স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করার সূত্র হচ্ছে পীড়ন বাই বিকৃতি। তো আমরা এখানে পীড়নের মানটা পেয়েছি 89.67 ইন্টু 10⁻5। আচ্ছা, 89.67 ইন্টু 10⁻5, আর নিচে হচ্ছে বিকৃতি। বিকৃতির মানটা আমরা পেয়েছি 3.05 ইন্টু 10⁻²। আচ্ছা, তো এবার আমরা যদি এই দুইটা মান ভাগ করে দেই তাহলে আমরা মানটা পেয়ে যাব। আচ্ছা, এখানে 10⁻5 না, এটা কিন্তু 10⁻7 হবে। এখানে এটা হচ্ছে 10⁻7। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাচ্ছি 2.94 ইন্টু 10⁻10। তো এটা হচ্ছে আমাদের গুণাঙ্কের মান। আচ্ছা, এবং দেখো পীড়নের একক যা গুণাঙ্কের একক কিন্তু তাই হবে, অর্থাৎ এটাও হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। তো এই হচ্ছে আমাদের এই তিনটা মান। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। 11 নম্বর কোশ্চেনটা তাপগতিবিদ্যা থেকে এসেছে। প্রশ্নে বলতেছে যে একটি কার্নো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:2। এতে কার্যনির্বাহক বস্তু হিসেবে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়েছে। আর আমরা জানি যে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে যে গামা রয়েছে, গামা এর মানটা হয় 1.4। আচ্ছা, তো কার্নো চক্রের লেখটি হতে এ থেকে বি বিন্দুতে কৃতকাজ হিসাব করো। তো দেখো এখানে আমাদের একটি লেখচিত্র দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বলতেছে যে এ থেকে বি, অর্থাৎ এই গ্রাফ থেকে কৃতকাজ বের করতে হবে। তো দেখো আমরা জানি যে কার্নো চক্রের প্রথম ধাপ হচ্ছে এটা, আর এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। আমরা জানি দেখো যে এবি এবং সিডি এই দুইটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এবি এবং সিডি হচ্ছে সমষ্ণ, আর এই যে বিসি এবং ডিএ এই দুইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, তো দেখো যে এ থেকে বি এখানে কিন্তু আমাদের আয়তনটা বাড়তেছে। দেখো এক্স অক্ষ বরাবর আমরা লিখেছি আয়তন। তো যেহেতু এ থেকে বি বাম থেকে ডানে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু আয়তনটা বাড়তেছে, অর্থাৎ এবি হচ্ছে সমষ্ণ প্রসারণ। এরপর বিসি হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। সিডি হচ্ছে, দেখো এখানে কিন্তু আয়তনটা কমতেছে, বাম দিকে যেহেতু আসতেছে তার মানে কিন্তু আয়তন কমতেছে, এজন্য আমরা বলবো সমষ্ণ সংকোচন। আর এটাও দেখো ডান থেকে কিন্তু কিছুটা বাম দিকেই আসতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় সংকোচন। আচ্ছা, তো আমাদের জাস্ট বলতেছে যে এবি অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ বের করো। তো কৃতকাজ বের করার সূত্র আমরা জানি সমষ্ণ প্রক্রিয়া, সেটা হচ্ছে এন আর টি লন ভি2 বাই ভি1। আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ বের করার সূত্র হচ্ছে এটা এনআরটি লন ভি2 বাই ভি1। তো প্রশ্নে আমাদের বলাই ছিল যে এন এর মানটা হচ্ছে 3 মোল, আর এর মানটা আমাদের মুখস্থ, এটা হচ্ছে 8.314।
এরপর দেখো এবি পথে যে তাপমাত্রা সেটা হচ্ছে 30°C। তো এটাকে আমরা কেলভিনে নিব, তাহলে জাস্ট সিম্পলি এটার সাথে 273 যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব 303 কেলভিন। এরপরে হচ্ছে লন V2/V1, এটা কত হবে? খেয়াল কর, আমাদের প্রশ্নে প্রথম লাইনেই দেওয়া ছিল যে সংকোচন ও প্রসারণের অনুপাত। তো মনে রাখবো যে সংকোচন মানে হচ্ছে V1 আর প্রসারণ মানে হচ্ছে V2। তাহলে প্রশ্নে আমাদের V1:V2 এর মান দেওয়া আছে 1:2। আচ্ছা, তো এটা যদি আমি এখানে লিখে দেই, প্রশ্নে দেওয়া ছিল V1:V2 সমান 1:2, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি V1/V2 সমান 1/2। তো আমাদের তো লাগবে V2/V1, অর্থাৎ দুই পাশে উল্টাতে হবে। তো আমরা যদি দুই পাশে উল্টিয়ে দেই তাহলে V2/V1 এর মানটা পেয়ে যাব 2। আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছো V2/V1 এর মানটা হচ্ছে 2। এবার সিম্পলি সবগুলো মান যদি আমরা এখানে গুণ করে দেই ক্যালকুলেটরের সাহায্যে, তাহলে কিন্তু আমরা কাজের মানটা পেয়ে যাব। তো 3 × 8.314 গুণ 303 ইন্টু হচ্ছে ln 2। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ আমাদের যে সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ মানটা চলে আসতেছে 5238.408। তাহলে এখানে লিখে দিতে পারি যে 5238.408 জুল। এটি হচ্ছে আমাদের এবি পথে অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 12 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 2000 কেজি ভরের একটি গাড়ি ভূমির সহিত 30° কোণে আনত একটি রাস্তার উপর দিয়ে 16 মিটার/সেকেন্ড বেগে নিচে নামতেছিল। আচ্ছা, তাহলে এখানে আমাদের গাড়ির যে ভর এম সেটা দেওয়া আছে 2000 কেজি, এবং গাড়ির যে বেগে গাড়ি নামতেছিল সেই বেগের মানটা আমাদের দেওয়া আছে 16 মিটার/সেকেন্ড। তো এটাকে আমরা বলতে পারি আদি বেগ, অর্থাৎ ইউ সমান সমান 16 মিটার/সেকেন্ড। আচ্ছা, তো নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ আমাদের এস এর মান দেওয়া আছে 40 মিটার। তো অতিক্রম করার পর গাড়িটি থেমে যায়, অর্থাৎ শেষ বেগ হচ্ছে 0 মিটার/সেকেন্ড। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা গাড়িটির যে ত্বরণ সেই ত্বরণের মানটা বের করতে পারি। আমরা জানি যে v² = u² + 2as। খেয়াল করো, এখানে এ মানে আমাদের ছিল যে ত্বরণ মানে ছিল কি বেগ বৃদ্ধির হার, কিন্তু এখানে যেহেতু ব্রেক প্রয়োগ করা হয়েছে তাহলে কিন্তু বেগ বৃদ্ধি না, বেগ কিন্তু হ্রাস পাচ্ছে, অর্থাৎ এখানে মন্দন হয়েছে। আর মন্দনের হলে আমরা এখানে সূত্র ইউজ করব -2as, প্লাস ইউজ করলে জাস্ট এর মানটা মাইনাস আসতো, এটাই পার্থক্য। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ সমান সমান হবে u² - v²/2s। তো মানগুলো যদি বসিয়ে দেই তাহলে 16² শেষ বেগ হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 ইন্টু এস এর মানটা হলো 40। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 16কে স্কোয়ার করলে আসতেছে 256, আর নিচে 40 দুগুণে 80। এরপর 256 আর 80 ভাগ করে দিলে আমরা পেয়ে যাব 3.2 মিটার/সেকেন্ড², অর্থাৎ গাড়িটি এত মন্দনে, এটা কিন্তু মন্দন, এখানে আমাদের এটা হচ্ছে মন্দন, গাড়িটি যেহেতু ব্রেক প্রয়োগ করেছিল সেক্ষেত্রে আমাদের এ মানে হচ্ছে এখানে মন্দন, অর্থাৎ গাড়িটি এত মন্দনে নিচের দিকে নামতেছিল। তো প্রশ্ন জিজ্ঞেস করেছে যে কি পরিমাণ গতি প্রতিরোধ বল গাড়িটির উপর ক্রিয়া করে। আচ্ছা, তো বুঝতে পারতেছে এখানে আমাদের বলটা হচ্ছে প্রতিরোধ বল। তো আমাদের প্রতিরোধ বল যেহেতু, তাহলে গাড়িটা নিচে নামতেছিল, তাহলে প্রতিরোধ বল এফ সেটা অবশ্যই গাড়ির সরণের বিপরীত দিকে কাজ করবে। দেখো নিচের দিকে এটা হচ্ছে আমাদের এদিক বরাবর গাড়িটা নিচে নামতেছিল, আর প্রতিরোধ বল হচ্ছে বিপরীত দিকে এদিকে কাজ করতেছে। আচ্ছা, তো প্রতিরোধ বলটাকেই আমরা প্রকাশ করতেছি এফ দিয়ে। আর এখানে চিত্র দেখো, প্রশ্নে বলা ছিল যে গাড়িটা ভূমির সাথে 30° কোণে আনত একটি তল বরাবর নিচে নামে। আচ্ছা, আর এখানে হচ্ছে আমাদের ধরে নিচ্ছি যে গাড়িটা এখানে আছে। তো এখানে আমরা জানি যে গাড়ির যে ওজন সেটা খাড়া নিচ বরাবর কাজ করে, এই জন্য আমরা এখানে এমজি দিয়েছি। আচ্ছা, তো এখন দেখো এটা যদি 30° হয় তাহলে এই কোণটাও কিন্তু 30° হয়। আচ্ছা, এবং লক্ষ্য করো
30 ডিগ্রি হওয়ার ফলে আমরা কি করতে পারি, এবারে যে এমজি এর দুইটা উপাংশ বের করতে পারি। একটা উপাংশ এদিকে আর একটা উপাংশ এদিকে। এই কোণটা কিন্তু এখানে 90 ডিগ্রি, যে এই কোণটা এখানে 90 ডিগ্রি। কারণ আমরা এখানে কি করেছি, অ্যাকচুয়ালি আনত তলের উপরে লম্ব এঁকেছি। এই যে এটাকে আমরা বলে থাকি আর, অর্থাৎ তলের প্রতিক্রিয়া বল। আচ্ছা, তাহলে দেখো যেহেতু এইটা আর এটা পরস্পর লম্ব, তাহলে এদের আমরা উপাংশ বের করতে পারি। এই যে এটা 30 ডিগ্রি, তাহলে এই উপাংশের মান হবে mg cos 30 ডিগ্রি। আচ্ছা, আর অপর উপাংশের মান কত হবে, এই বরাবর উপাংশের মান বুঝতে পারতেছো, এটা হবে mg sin 30। তাহলে আমরা লিখে দিতে পারি যে এখানে হচ্ছে mg sin 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদেরকে f এর মানটা বের করতে হবে। তো আমরা জানি যে সামেশন অফ f ইকুয়াল টু ma। তো এখানে সামেশন অফ f মানে হচ্ছে বলগুলোর সমষ্টি। কোণগুলোর সমষ্টি আমাদের দেখতে হবে যে গাড়িটার সরণ কোন দিকে হয়েছে। আমরা যদি এখানে নাম দেই abc, দেখতে পাচ্ছ গাড়িটার সরণ কিন্তু a থেকে c এর দিকে হয়েছে, অর্থাৎ আমরা এই পথে যে বলগুলো রয়েছে সেই বলগুলোর সমষ্টি নিব। তাহলে এবার আমরা লিখতে পারি যে সামেশন অফ f ইকুয়াল টু ma। তো এখানে সামেশন অফ f মানে হচ্ছে, দেখো একটা বল কাজ করতেছে উপরের দিকে আর একটা বল কাজ করতেছে নিচের দিকে, তাহলে আমাদের সামেশন অফ f মানে হচ্ছে এই দুইটার বিয়োগ হবে। কারণ যেহেতু দুটো জিনিস বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে কিন্তু দুইটা বিয়োগ করতে হবে। আচ্ছা, তো এখন কোনটা আগে লিখবে, দেখো f মানে হচ্ছে প্রতিরোধ বল। প্রতিরোধ বলের কারণে কিন্তু গাড়িটা থেমে যায়, তার মানে কিন্তু f এর মানটা বড় হবে। f এর মানটা যদি ছোট হতো তাহলে কিন্তু গাড়িটা থামতো না। তাহলে বুঝতে পারতেছি যে f এর মানটা বড়, আমরা কি করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে এখানে লাইনটা হবে f মাইনাস mg sin 30 ইকুয়াল টু হচ্ছে ma। আচ্ছা, তো এবার এখান থেকে আমরা খুব সিম্পলি f এর মানটা বের করতে পারি। f ইকুয়াল টু হবে ma প্লাস mg sin 30, mg sin 30। আচ্ছা, এখন দেখো m এর মানটা প্রশ্ন দেওয়াই ছিল, গাড়ির ভর হচ্ছে 2000 কেজি, আর আমরা কিন্তু চাইলে এখান থেকে m কমন নিতে পারি। তো m কমন নিলে হবে a প্লাস g ইন্টু সাইন 30 মানে হচ্ছে হাফ। আচ্ছা, এবার মান বসাই। m এর মানটা হচ্ছে 2000 কেজি ইন্টু এর মানটা আমরা পেয়েছি 3.2 প্লাস g হচ্ছে 9.8 ইন্টু হলো হাফ। তো এখান থেকে আমরা জাস্ট যদি এবার যোগ গুণ ভাগ করে দেই, তাহলে এফ এর মানটা পেয়ে যাব 16200। এখানে আমি একবারে লিখে দিচ্ছি, মানটা হচ্ছে 16200 নিউটন। তো এটি হচ্ছে আমাদের গড় গাড়ির যে প্রতিরোধকারী বল, সেটা হচ্ছে 16200 নিউটন। তো এটি হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 13 নম্বর কোশ্চেনটা পরমাণুর মডেল চ্যাপ্টার থেকে এসেছে। এখানে আমাদের বলতেছে যে একটি পরমাণুর অর্ধায়ু 12.5 বছর, অর্থাৎ দেওয়া আছে যে টি হাফ ইকুয়াল টু 12.5 ইয়ার। তো জিজ্ঞেস করতেছে যে 25 বছর পর কতগুলো পরমাণু অবশিষ্ট থাকবে। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ করার জন্য আমাদের যে সূত্রগুলো জানা প্রয়োজন সেগুলো হচ্ছে, ফার্স্টেই দেখো আমাদের এই যে অবশিষ্ট, এটা বের করার জন্য আমাদের সূত্র হচ্ছে n ইকুয়াল টু n নট ই ইনভার্স ল্যামডা টি, যেখানে n নট মানে হচ্ছে শুরুতে একদম প্রাথমিক অবস্থায় যতগুলো পরমাণু ছিল তার সংখ্যা, n মানে হচ্ছে টি সময় পরে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। তো বুঝতে পারতেছো আমাদেরকে n এর মানটাই বের করতে বলেছে, তাহলে কিন্তু ল্যামডার মানটা আগে জানতে হবে। তো টি হাফ থেকে ল্যামডা বের করার জন্য আমরা জানি যে টি হাফ এবং ল্যামডা এর মাঝখানে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু লন 2 ডিভাইডেড বাই টি হাফ, অথবা আমরা পড়তে পারি যে 0.693 বাই টি হাফ। লন 2 এর মানটাই কিন্তু 0.693। আচ্ছা, অথবা যদি আমাদেরকে যদি ল্যামডা দেওয়া থাকতো টি হাফ বের করতে বলতো, তাহলে আমরা একই সূত্র ইউজ করতাম যে টি হাফ সমান লন 2 বাই ল্যামডা। আচ্ছা, তো আমি এখানে মানগুলো বসিয়ে দিই। এখানে হচ্ছে লন 2 ডিভাইডেড বাই টি হাফ, এটার মান হচ্ছে 12.5। তো আমরা যদি এবার ভাগ করে দেই, তাহলে এখানে হচ্ছে আমাদের উপরে হচ্ছে লন 2, উপরে হচ্ছে লন 2 আর নিচে হচ্ছে 12.5। তাহলে দেখতে পাচ্ছ আমরা মানটা পেয়ে গেলাম 0.055। আচ্ছা, তাহলে 0.055, আরো 2 ডিজিট নিচ্ছি, 45 নিচ্ছি একবারে। আচ্ছা, আর এটার একক হবে ইয়ার ইনভার্স 1।
এবার কিন্তু আমরা খুব সহজেই n এর মানটা পেয়ে যাব। তাহলে n ইকুয়াল টু হচ্ছে n নট ইন্টু ই ইনভার্স ল্যামডা আমরা পেয়েছি 0.05545 ইন্টু হলো টি। তো সময় হচ্ছে 25 বছর, কারণ 25 বছর পরেই আমাদেরকে অবশিষ্ট পরমাণু বের করতে বলেছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমরা ক্যালকুলেটরে করে ফেলি তাহলে এখানে লিখে দিচ্ছি ই, তার পাওয়ারে হচ্ছে -0.05545 ইন্টু হচ্ছে 25। তাহলে আমরা দেখতে পাবো যে মানটা চলে আসছে 0.25। তো আমরা এটাকে 0.25 নিতে পারি। আচ্ছা, তো আমাদের মানটা চলে আসছে এন নট ইন্টু, এটা আমরা পেয়েছি 0.25। আর দেখো 0.25 এটাকে কিন্তু আমরা বলতে পারি 1/4। 0.25কে আমরা বলতে পারি 1/4 ইন্টু হচ্ছে এন নট। অর্থাৎ আমাদের প্রাথমিক অবস্থায় যত সংখ্যক পরমাণু ছিল তার 1/4 পরমাণু অবশিষ্ট থাকবে। আমাদের যেহেতু এন নটের মান দেওয়া নেই, আমরা কিন্তু এই পর্যন্ত করে রেখে দিলেই পারি, বলে দিব যে 1/4 পরমাণু অবশিষ্ট থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। 14 নম্বর কোশ্চেনে আমাদের একটি লেখচিত্র দেওয়া আছে, এটা হচ্ছে গড় বর্গবেগ এবং তাপমাত্রার লেখচিত্র। আচ্ছা, তো গড় বর্গবেগ এবং এখানে দেখো CRMS না, CRMS এর স্কয়ার রয়েছে, তো এইটা এবং টি হচ্ছে সমানুপাতিক, এই জন্য কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা এসেছে। আচ্ছা, এখানে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে এ বিন্দু আর বি বিন্দু। তো এ বিন্দুতে আমাদের তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন আর বি বিন্দুতে তাপমাত্রা হচ্ছে 400 কেলভিন। তো জিজ্ঞেস করেছে যে 1 মোল গ্যাসের জন্য এই দুইটা বিন্দুর গতিশক্তির পার্থক্য কত। আচ্ছা, তো এখানে আমরা লিখতেছি যে দুইটার পার্থক্য, তাহলে দেখো যার তাপমাত্রা বেশি তার গতিশক্তিও কিন্তু বেশি হবে। তো পার্থক্য এই জন্য আমরা লিখতেছি যে বি বিন্দুতে গতিশক্তি মাইনাস এ বিন্দুতে গতিশক্তি। আর গতিশক্তি বের করার সূত্র আমরা জানি 3/2 nRT, 3/2 nRT। আচ্ছা, তো প্রথমে হবে টিবি আর পরেরটার বেলায় হবে 3/2 nRT A। এন এবং আর এটা কিন্তু প্রত্যেকটার বেলাতে সেমই থাকবে, জাস্ট তাপমাত্রাটা আলাদা হবে। তো বুঝতেই পারতেছো এখান থেকে আমরা 3/2 nR কমন নিতে পারি। তাহলে 3/2 nR যদি কমন নেওয়া হয় তাহলে পাবো টিবি মাইনাস টি এ। আচ্ছা, এরপর 3/2 ইন্টু মোল সংখ্যা দেওয়া ছিল 1 মোল, অর্থাৎ আমাদের এন এর মানটা হচ্ছে 1। এরপর আর এর মানটা হচ্ছে 8.314 ইন্টু টিবি মাইনাস টি এ। তো এখানে বি বিন্দুতে তাপমাত্রা হচ্ছে 400 আর এ বিন্দুতে হচ্ছে 300, তাহলে এখানে হবে 400 মাইনাস 300। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে একবারে গুণ ভাগ করে দেই তাহলে আমরা মানটা পেয়ে যাব 1247.1 জুল। অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দুর গতিশক্তির পার্থক্য হচ্ছে এত জুল। তো এরই মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি শেষ হলো। আশা করি সবাই সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো। আর ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সম্পূর্ণ ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।